বন্ধুরা বৃষ্টি মাথায় নিয়ে যাত্রা শুরু করলাম। তোমরা থাম্বনেল থেকেই বুঝতে পারছো যে আমি চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। বন্ধুরা এটা হচ্ছে NH-12, যেটা আগে ছিল NH-34। NH-34 যে রাস্তাটি সেটা বর্তমানে উত্তরাখণ্ড থেকে মধ্যপ্রদেশের মধ্যে চলছে। এটা হচ্ছে 11 নম্বর রেলগেট, আর এটা হচ্ছে বারাসাত কলেজ। কোনটা? ফুল ট্যাঙ্ক করেন তো 860 টাকার পেট্রোল ভরলাম। এখন আমি আমডাঙ্গার কাছাকাছি আছি, সন্তোষপুর ছাড়িয়ে গিয়েছি। আর রাস্তা পুরো অন্ধকার, রাস্তায় যে স্ট্রিট লাইট রয়েছে বাট স্ট্রিট লাইট একটাও জ্বলছে না। আর NH-34 এর অবস্থা যে কি খারাপ সেটা যারা এরকম সিচুয়েশনে, মানে মাথা প্রচন্ড বৃষ্টি হচ্ছে, হঠাৎ নিম্নচাপের ভূগতি, আর তার মধ্যে দিয়ে চলেছি, আবার হঠাৎ কিসের জ্যাম সেটাই হচ্ছে দেখার বিষয়। বাট এই লরিগুলোরও কোনো দোষ নেই, কেননা ওই পাশটা রাস্তার এই পাশের থেকে ওই পাশটাই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, মানে এটা তো ঠিক আছে, এটা কোনো সমস্যা না, কিন্তু রাস্তার এই দিকটা অতি অতি জঘন্য, অতি জঘন্য। মানে আমি আমার গাড়ি 30-40-এর উপরে তুলতে পারছি না, আর যখনই তুলছি তখন কোথাও না কোথাও একটা পটহোল চলে আসছে, ব্যাস হয়ে গেল। বন্ধুরা এখন আমরা আছি হরিণঘাটাতে। আর হরিণঘাটায় কিছু বিখ্যাত জিনিস আছে, যেমন হরিণঘাটা মহাবিদ্যালয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিধানচন্দ্র রায় কৃষি বিদ্যালয়, আর অবশ্যই মৌলানা আবুল কালাম আজাদ ওপেন ইউনিভার্সিটি। আর এখানে যে ডেয়ারি প্রোডাক্টসগুলো আছে, শুধুমাত্র ফার্ম বলবো না, এখানে যে ডেয়ারি প্রোডাক্টসগুলো যেমন দুগ্ধজাত বিভিন্ন জিনিস, আইসক্রিম, তার জন্য হরিণঘাটা বিখ্যাত। সবকিছু ভিজে রয়েছে, তবে একটা প্লাস পয়েন্ট কি, ওয়েদার খুব ঠান্ডা আর ধুলো উঠছে না। আর আমরা এখন এসে পৌঁছেছি রানাঘাটে, আর বিশাল লম্বা জ্যাম, মানে সে জ্যাম তোমার ধারণা করতে হবে না, এত লম্বা জ্যাম লেগেছে। কাটিয়ে 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 যেতে হবে। ওই দেখো সামনে বাদিকে যাওয়ার কোনো চান্সই নেই, বাদিকে গেলে কাদার মধ্যে পড়বো। কেন কি কারণে এই জ্যাম যায় না। ওভারটেক ওভারটেক, একটা গাড়িকে ওভারটেক করো না। এখান থেকে গেলে তো বেরোনো যাবে না, আসার খাবো, তাও যত দূর যাওয়া যায়। মানে এখানে বুলেট নিয়ে ঢোকে মনে হচ্ছে প্রচন্ড রিস্ক না। ডান দিক দিয়ে যাবো, বাট যত দূর যাওয়া যায় এইভাবে। মানে আমার কৃষ্ণনগর পৌঁছাতে পৌঁছাতেই যান কয়লা করে দিল। বন্ধুরা আমি যে কিভাবে পার হয়ে এলাম তোমরা ধারণা করতে পারবে না। আর এই সম্পূর্ণ জ্যাম হয়েছে এই লরিটার জন্য। এই যে দেখছি লরিটা সামনে, এইটার জন্য জ্যাম হয়েছে। আমি এদিক দিয়ে যাওয়াটা ঠিক হবে না। এইটা এটা বাইক বলেই সম্ভব, এই লরিটার জন্য পুরো জ্যামটা ছিল। বন্ধুরা তোমরা শুধু জ্যামটা দেখো, 1 কিলোমিটার ছাড়িয়ে এসছি তাও জ্যাম চলছে। এটা NH-12 আবার উঠলাম আমি, এই বাইপাস রোডটা ধরে এসেছিলাম। ভিতরটা খুবই ভালো রাস্তাটা। এবার এইটুকু রাস্তা ভালো হলেই হয়। আর কৃষ্ণনগর কালচারাল জায়গা, কেননা এই কৃষ্ণনগরে অনেক বড় বড় মনীষীদের জন্ম হয়েছে। এমনকি সৌমিত্র চট্টোপাধ্যায়ও নিজের জীবনে প্রায় শুরুর দিকের 10টা বছর এইখানে কাটিয়ে গেছেন। যখন বাংলাদেশের কুষ্টিয়া এই নদিয়া জেলার সাব ডিভিশন ছিল, কৃষ্ণনগর হচ্ছে নদিয়া জেলায় অবস্থিত, আর কুষ্টিয়া তখন নদিয়া জেলার সাব ডিভিশন ছিল। সেই সময় বাঘা যতীনও মানে এই এলাকারই লোক ছিলেন বলতে হবে, উনি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। আর এইদিকে বাংলাদেশের কুষ্টিয়া, এছাড়াও রায়গুণাকর, ভরতচন্দ্র, এরা সবাই কৃষ্ণনগরের বাসিন্দা। এছাড়া কৃষ্ণনগরের রাজবাড়ি। তো বন্ধুরা জলঙ্গি ব্রিজে এসে গেছি, আর এটা পার হয়ে একটুখানি গেলেই রাস্তা পুরো ভালো। মানে NH-34 যত কষ্ট দুঃখ সব দূর হতে চলেছে আশা করি। তো যেটা বলছিলাম, এই কৃষ্ণনগরে অনেক বিখ্যাত বিখ্যাত মানুষের জন্মস্থান।
একটা কালচারাল স্থান, ভারতবর্ষে প্রথম বা পশ্চিমবঙ্গে প্রথম যে স্টেজ ড্রামা, সেই মুভমেন্টটা এখানেই শুরু হয়েছিল। আর এই জলঙ্গি যে নদীটা, এই নদীটা ভাগীরথী থেকে হয়ে এসে মানে মুর্শিদাবাদের থেকে উৎপত্তি হয়ে এদিকে হুগলি নদীতে গিয়ে মিশেছে। এটাও নদিয়া জেলার মধ্যে পড়ছে। এখান থেকে পলাশী অবধি, সামনে পলাশী অবধি পুরোটাই হচ্ছে নদিয়া জেলার মধ্যে। তাছাড়াও কৃষ্ণনগরের যে ঘূর্ণি গ্রাম আছে, এই ঘূর্ণি গ্রামে পাড়ে মাটির পুতুলের জন্য বিখ্যাত। শুধুমাত্র মাটির পুতুল না, বেতের সামগ্রী। আর এই জলঙ্গি নদীর পাড়েই এইদিকে মায়াপুর অবস্থিত। জলঙ্গি নদীর পাড়েই শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর জন্মস্থান। এই যে মোষে টানা গাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এই মোষে টানা গাড়িটা যে গতিতে গেছে আমিও সেই গতিতেই এসেছি। এই জায়গাটা, এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এইখান থেকে কর্কট ক্রান্তি রেখা গেছে, ট্রপিক অফ ক্যান্সার বলে যেটাকে। বেথুয়া ডাহরিতে আছি। বেথুয়া ডাহরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বেথুয়া ডাহরি অভয়ারণ্যে বেশ কিছু প্রাণী আছে, তার মধ্যে শিয়াল, হরিণ, ময়াল সাপ, আর রয়েছে সজারু। অভয়ারণ্যটা 1980 সালে অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয় এই জায়গাটি। তো এটা আমি এলবো গার্ড, নি গার্ড পড়েছিলাম, বাট আমার নি গার্ড আমি আগে কোনোদিন এগুলো পরে চালাইনি, আমার অভ্যাস নেই। এগুলো বারবার বেঁকে যাচ্ছে আর বারবার ঠিক করতে করতে এসছি। আর NH-12 আমাকে পুরো এক্সস্ট করে দিয়েছে, পুরো এক্সস্ট করে মাই কন্ডিশন। তো এই দোকানটা এখন চা খাবো। আর এই আমার হেলমেট সেটা না বড়াবড়ি লুক করে নেওয়াটা উচিত। বন্ধুরা, এখন আমরা পলাশী চলে এসেছি। আর পলাশী জায়গাটার ঐতিহাসিক গুরুত্ব তো তোমরা খুব ভালো মতনই জানো। এই পলাশীতেই ভারতবর্ষ নিজের স্বাধীনতা হারিয়েছিল। এখানেই নবাব সিরাজদৌল্লার সাথে ইংরেজদের যুদ্ধ হয়, পলাশীর আমবাগানে। আমরা এখন নদিয়া জেলা পার হয়ে মুর্শিদাবাদ জেলার মধ্যে প্রবেশ করে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। তো এইখানে আমি দেখছি চারিদিকে শুধু গামছা আর গামছা, মানে বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের গামছা, আর বিভিন্ন সাইজের গামছা আছে, মানে খুব বড় বড় গামছা। মানে এটা গামছার একটা মানে হাব বলতে পারা যায়। বড়ুয়া, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। ওকে, আর বলছি যে এই রাস্তার কন্ডিশন কেমন? কত কিলোমিটার হবে? 6 কিলোমিটার। ধন্যবাদ। তো বন্ধুরা, এই রাস্তাটা বহরমপুরকে বাইপাস করে, তাহলে বহরমপুরের যে জ্যামটা আছে সেটা বাইপাস হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমরা আছি বহরমপুরে, হাদিসাহাটি, হরিদাসহাটি, বহরমপুর, মুর্শিদাবাদ। তো সামনে দেখা যাচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ। কিন্তু এটা খুব সুন্দর লাগছে, মানে গঙ্গার পাড় ধরে পুরো, মানে একটা শহর, আর সেখানে বাজার বসেছে, মানে একটা নস্টালজিক ব্যাপার আছে এই জায়গাটার মধ্যে। তো আবার ব্রিজে উঠছি, একটা সরু রাস্তা দিয়ে। আসুন, চলে আসুন। ও এখানে মানে ডাইভার্ট হয়ে রয়েছে, দুটো রাস্তা দিয়ে গেছে। আফিল হচ্ছে, আফিল মানে এখানে প্যানিয়ার নিয়ে যারা আসছো তাদের প্যানিয়ারে বাদ দেয়। তো রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজটা একটু সরু, সেই কারণে এখানে একটু মানে যানজট হয়। আর এখান থেকে নিচ দিয়ে বয়ে চলেছে গঙ্গা বা হুগলি নদী। এই যেখানে রয়েছে লেখা, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। জায়গাটা কত সুন্দর লাগছে। ও, দুই ধারেই কাশফুল রয়েছে, কাশফুলের বন, তার মধ্যে দিয়ে যাচ্ছে, দারুণ লাগছে। এখানটা ক্যামেরা চালু না করে পারলাম না। এই জায়গাটা কত সুন্দর। এখন বাজে সকাল 9:18, আর আমি রয়েছি বহরমপুর ফারাক্কা টোলগেটের সামনে। আর আমাদের বাদিক দিয়ে যারা বাইকার্স, তাদের বাদিক দিয়ে রাস্তা করে দিয়েছে বাইক নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য।
দাদা এখানে 4 চাকার কত টাকা টোল যায়? 45 টাকা। আর ফাস্ট্যাগ না থাকলে 90 টাকা। ধন্যবাদ। তো এখানে জানা গেল যে যদি ফাস্ট্যাগ থাকে ছোট গাড়ি, সুইফট ডিজায়ারের মতন গাড়ি, তাহলে সেই গাড়িগুলোতে 45 টাকা কাটবে। আর যদি ফাস্ট্যাগ না থাকে তাহলে 90 টাকা। তো বন্ধুরা, এই বাপাসের যে রাস্তাটা আছে, এই রাস্তাটাই রামপুরহাটের দিকে বা বোলপুরের দিকে চলে গেছে। আর এখানে সোজা ফারাক্কা, এই জায়গাটার নাম হচ্ছে মোড়গ্রাম। এই রাস্তাটা দিয়ে সব বর্ধমান থেকে যেসব গাড়িগুলো আসছে বা তারাপীঠের দিক থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো এই দিক থেকে আসে। তো এখান থেকে ফারাক্কার ডিস্টেন্স প্রায় 40 থেকে 45 কিলোমিটার মতন, বা তারও একটু বেশি হতে পারে। মুর্শিদাবাদে বহরমপুর থেকে 30 কিলোমিটার দূরে আমরা রয়েছি। আর এখন জল খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এই বোতলটা আমি আনতে চাইনি, কারণ এই বোতলটা মানে ইট ডাজ নট লুক গুড। কিন্তু আমার বাড়ির থেকে মানে সায়ন এটাকে দিয়ে দিয়েছে, মানে পাঞ্জির সঙ্গে পিছনে হঠাৎ ঢুকিয়ে দিয়েছে। আমি ঠিক আছে যাচ্ছি যখন যাক, এখন এটার দরকার পড়ছে, কারণ তৃষ্ণা পেয়েছিল। আর রাস্তায় আমি ভেবেছিলাম রাস্তা দিয়ে জল কিনে খেয়ে নেবো, বাট এটা এখন কাজে লাগছে। এখনও রেনকোট পরে আছি, তবে ভগবানকে ডাকছি যাতে রেনকোট খুব তাড়াতাড়ি খুলে ফেলতে হয়। মানে আর ভালো লাগছে না রেনকোট পরে থাকতে। তবে হ্যাঁ, ওয়েদারটা খুবই ঠান্ডা, সেই জন্য তেমন একটা কষ্ট হচ্ছে না। কত সুন্দর এই জায়গাগুলো, সত্যি কত সুন্দর। আর বন্ধুরা, এখন আমরা প্রবেশ করতে চলেছি। এই ব্রিজটার নাম হচ্ছে আহিরন ব্রিজ। আর নিচ থেকে যেটা গেছে, যে নদীটা গেছে, সেটা হচ্ছে ফিডার ক্যানেল। এই ফিডার ক্যানেলটা তৈরি হয়েছিল ফারাক্কা ব্রিজ বা ফারাক্কা ব্যারেজ নির্মাণ হওয়ার পরে। এই ফিডার ক্যানেলটা তৈরি হয়েছিল হুগলি নদীর, যে হুগলি বন্দর, মানে আমরা যেটাকে কলকাতা বন্দর বলে থাকি, সেটা নাব্যতা রক্ষা করার জন্য। এটা ম্যানমেড। আর এখানে একটা আশ্চর্য জিনিস আছে, ওই দিকে গিয়ে একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে বাঁশলী নদী। এই বাঁশলী নদীটা এমনভাবে বানানো, পদ্মার থেকে বেরিয়ে এসে এই নদীটার নিচ থেকে গিয়ে আরেক ওই পাশে উঠেছে। মানে এটা আশ্চর্য জিনিস যে একটা নদীর নিচ থেকে আরেকটা নদী প্রবাহিত হয়েছে, মানে যোগ চিহ্নের মতো। তো পার হলাম, আর এখন চলেছি ফারাক্কা ব্যারেজের দিকে। এখান থেকে ফারাক্কা ব্যারেজের দূরত্ব 30 থেকে 35 কিলোমিটারের কাছাকাছি। তো বন্ধুরা, বহু প্রতীক্ষিত ফারাক্কা ব্যারেজে চলে এসেছি। আমরা 11টা বলেছিলাম, আর 10টা 59। 109টা গেট রয়েছে ফারাক্কায়। এই ফারাক্কা ব্যারেজের উপর দাঁড়িয়ে ছবি তোলা নিষিদ্ধ। আর ওই পাশে একটা নতুন ব্রিজ হচ্ছে, যে ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে ফারাক্কার যে জ্যামটা, সেই জ্যামটা অনেকটা কমে যাবে। একটা ইচ্ছে ছিল যে ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে বাইক নিয়ে যাব, আর সেই ইচ্ছেটা পূরণ হলো আজকে। গাড়ি আসছে। আর এটা খুবই হাই সিকিউরিটি জোন, কেননা এই ফারাক্কা ব্যারেজের যদি কিছু হয়ে যায় তাহলে উত্তরবঙ্গের সঙ্গে আমাদের দিকটা পুরো ডিসকানেক্টেড হয়ে যায়। এটা হচ্ছে মালদা বাইপাস, আর বাঁদিকে চলে গেছে মালদা শহর। আর এখানে মালদা শহরকে জ্যামটাকে কাটানোর জন্য এই মালদা বাইপাস থেকে করে দিয়েছে। আর এতক্ষণ ধরে আমার টার্গেটে ছিল যে এই জায়গাটায় আমি আগে আসবো, তারপর আমি রেস্ট নেব। তো চলে এসেছি, এবার কোনো দোকান থেকে দাঁড়াবো। অনেকটা বাসন জায়গার মতন। এই মালদা বাইপাস থেকে যেতে যেতে পুরো বাপাসে মালদা শহরটাকে দেখতে পাওয়া যায়। হ্যাপি আছে স্যার। মালদা বাইপাসে আছি, এইটা গেছে মালদা বাইপাস। আর এখানে দাঁড়িয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। অনলি ফ্রিজ আছে, ঠিক আছে? এখানে শুধুমাত্র ফ্রিজ আছে। শান্তনু খুলতে পারছে না, পাচ্ছ না? খুলে গেছে। ওকে, ফ্রিজটা খাই। আর এখানে জলের বোতল নিয়ে মালদা বাইপাস ধরে সোজা শিলিগুড়ির দিকে। আর মাঝখানে যদি কোনো ইন্টারেস্টিং কিছু থাকে তাহলে সেটা শো ইউ।
লাকি এখনো পেট্রোল খায়নি, একবার খেয়েছে আর খায়নি। সেটাই দেখছি। তো বন্ধুরা এখান থেকে মালদা শহরটাকে পুরো দেখা যায়। এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরো মালদা শহর। ভালো লাগছে দেখতে পাচ্ছি মালদা শহর। আর যদি এই রাস্তাটা না ধরতাম তাহলে ওই জ্যামের মধ্যে দিয়ে যেতে হতো আমাদের। তো 805 টাকার তেল হলো, তাই তো? হঠাৎ ওয়েদার চেঞ্জ হয়, এখন ফাটা পড়া রোদ। সকাল থেকে ওয়েদারটা ভালো ছিল, কিন্তু বৃষ্টির জন্য কিছু ভালো কিছু রেকর্ড করতে পারিনি, যেমন ইচ্ছে ছিল। এখানের আকাশটা কত সুন্দর। আর আমরা এখন শিলিগুড়ি থেকে 197 কিলোমিটার দূরে আছি। দমোহনা নামে একটা জায়গা আছে, সেখান থেকে আমি চেষ্টা করব ডান দিক যাওয়ার। আমি বোতলবাড়ি রোডটা করব না, এবার যদি তার জন্য আমার ডালখোলার জ্যামে পড়তে হয় পড়বো, অসুবিধা নেই আমার। বোতলবাড়ি রোড ধরবো না আমি। সি দ্য কন্ডিশন অফ মাই বাইক। এই লরিটাকে দেখতে পাচ্ছ, লরিটা এক দিয়ে কাত হয়ে রয়েছে। ক্যামেরায় বুঝতে পারছি কিনা জানি না, লরিটা গিয়ে কাত হয়ে রয়েছে। আর একটু আগে ক্রিকেট আছে, ক্রিকেট এই জায়গাটা কি ছিল জঙ্গলের মতো, আর নদী ছিল ওখানে। আর নদী না, ওটা খাল। এখানে পুলিশের মনে নাকা হচ্ছে। শিলিগুড়িটা কোন দিকে? শিলিগুড়ি। সুন্দর, এখানেও নদীর কালো ছাটা দেখা যাচ্ছে, মানে সূর্যকে ঢাকছে। দরকার ছিল কি কোনো মেঘের, কালো মেঘের? বন্ধুরা এটা দেখো, নদীটা পাল্টি শুধু খায়নি, পাল্টি খেয়ে ল্যাম্পপোস্টের উপর পড়ে পুরো ভেঙে চড়ে গেছে। আমরা এখন আছি এই জায়গাটাতে। যেমন এখান থেকে ভিতরে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা ধরে কিষানগঞ্জে উঠবো। ডালখোলাতে জ্যাম হবে? জ্যাম হবে, আমি আসলাম ডালখোলায় জ্যাম আছে। জ্যাম আছে, এটা দিয়ে চলে যাবো শিলিগুড়ি যাবো। শিলিগুড়ি যাবেন তো এই দিক দিয়ে চলে যান, জিপিএস দেখেই যাবো এইটুকু রাস্তা, কেননা ডালখোলার জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য এই রাস্তাটা ধরা। জায়গাটা সুন্দর না? রাস্তা দেখো, যে ভুতিয়া পেট টাইপের লাগছে, পুরো ভুতিয়া পেট। বন্ধুরা এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে এই গাছটা মানে পুরো ভৌতিক সেই গাছগুলো আছে না, সেরকম লাগছে। আর শান্তনু ফটোগ্রাফিতে ব্যস্ত আছে। এটা কোন জায়গায় এলাম বাবা? এই জায়গাটার নাম কি? সব বাঙালি। চাকুলিয়া, উত্তর দিনাজপুর। ये क्या बिहार है? बंगाल है?
দারুণ রাস্তাটা। না না ঠিক আছে। শিলিগুড়ি তো মেরেছে। জার্নিতে দূরপাল্লার ট্রেন দেখতে পাওয়া মানে তুমি অনেক দূরে এসে। এখন এই পাশে যাবো, খুবই সাবধানে। এবার সোজা শিলিগুড়ি, রাস্তা সোজা নিয়ে যাবে শিলিগুড়ি। আমি ঠিক যাচ্ছি তো নাকি জেনে না। কিষানগঞ্জ রেল স্টেশন বন্ধুরা, এই ডাইরেকশন দেখা কিষানগঞ্জ রেল স্টেশন। এখানে আমি যখন বন্ধুদের সাথে এসেছিলাম তখন এইখানে এসে দুখানে রুটি খেয়েছিলাম কিষানগঞ্জ স্টেশনে রাত্রিবেলায়। বন্ধুরা আমার বাপাসে হচ্ছে গাইসার রেল স্টেশন। সমস্যা হচ্ছে খিদে পেয়েছে, আর খিদেটা যদি না পারতো এখন যে এনার্জি আছে গাড়ি চালিয়ে আসাম চলে যেতে পারতাম। রেস্টুরেন্ট থেকে দাঁড়াতে হবে। শিলিগুড়ি 76 কিলোমিটার, জলপাইগুড়ি 115, আর আলিপুরদুয়ার 208। শিলিগুড়ি আর এখন বাজে 5:10। বন্ধুরা জানি না তোমরা আকাশের রংটা দেখতে পাচ্ছ কিনা, আকাশের রংটা খুবই সুন্দর লাগছে। আর আমরা এখন শিলিগুড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে রয়েছি। 5:34 হয়ে গেছে, মানে 6টার কাছাকাছি, 6টা 6:30টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাবো। তো এখানে কিছু খেতে হবে, সেজন্য দাঁড়ালাম, দেখছি তারা। শান্তনু বলছে গাড়িটা রাস্তার উপরে। তুমি বলে দাও রোল খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তোমাদের শান্তনুরা নিয়ে মতো একটা অতি সুন্দর জিনিস দেখলাম। এখান দিয়ে যেতে যেতে আমি তোমাদের হয়তো এই ক্যামেরা দিয়ে দেখাতে পারবো না, আমার বড় এসএলআরটা বার করলেই দেখাতে পারবো। মানে বাতাসে পাহাড়ের গায়ে আলো জ্বলছে, অসাধারণ লাগছে। ফুলবাড়ি শিলিগুড়ির কোনো সাইনবোর্ড দেখছি না, এখানে একটু টেনশন হচ্ছে। বাতাসে রয়েছে চা বাগান আর পাহাড় দেখা যাচ্ছে। আর ওইদিকে রয়েছে বাগডোগরার দিকটা, বাগডোগরার দিকেই কিন্তু শিলিগুড়ি, সেটা হচ্ছে জানার বিষয়। বন্ধুরা অবশেষে শিলিগুড়িতে এসে পৌঁছেছি। আর মিষ্টির দোকান দেখছি, কেননা কাকু বলছে মিষ্টি নিয়ে যাবো, তারপরে কাকুকে ফোন করবো। এবার জানো না আবার ডুয়ার্সের দিকে চলে না যাই, জিজ্ঞেস করে নি। দাদা শিলিগুড়িটা কোন দিকে? আর কত সোজা, আর কত সোজা। বস একটা খেয়াল করে, যে বলছি সেই বলছে সোজা সোজা। কি মিষ্টি না যায়। কলকাতা দিয়ে এসছি, কলকাতার রসগোল্লা আনলে ভালো হতো। আরে আমি এমনি বললাম। খুবই আনফর্চুনেট লাগছে ব্যাপারটা।
এই উপরে যে লাইটটা দেখছো যে ব্লিঙ্ক করছে, দেখো ছোট ছোট ব্লিঙ্ক করছে, এই যে এই বড় লাইটগুলোর উপরে এতে দেখা যাচ্ছে না। এই যে এই পজিশনটা, এই যে এই পজিশনগুলোতে যে এই যে এই লাইটগুলো, দুটো লাইট উপরে যে এই লাইটগুলো, ওই লাইটগুলো একদম পাহাড়ে দেখা যায়। পাহাড়ের লাইট হচ্ছে কার্শিয়াংয়ের লাইট। আমি তোমাদের দেখাতে পারছি না, এত মানে আনফর্চুনেট ব্যাপার এটা। দেখ, আর এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটার পিছন দিক দিয়েই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আর এখান থেকে বয়ে গেছে মহানন্দা নদী এই জায়গাটাতে। এইগুলো সকালবেলা আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো।